এই যে হিমবাহ সম্পর্কে আমরা জানলাম, এই হিমবাহের গুরুত্ব কী, কেন আমরা হিমবাহ সম্পর্কে জানব? না, প্রথমত হচ্ছে হিমবাহ মিষ্টি জলের আধার। মানে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এই যে নদীগুলোর নাম শুনেছো তোমরা, এই নদীগুলো বরফ গলা জলে পুষ্ট। অর্থাৎ এই নদীগুলিতে সারা বছর জল থাকে, কারণ বরফ গলা জলে এই নদীগুলো পুষ্ট। তাহলে প্রথমত হিমবাহ হচ্ছে মিষ্টি জলের আধার, এবং দ্বিতীয়ত নদীর উৎসস্থল। অর্থাৎ হিমবাহ থেকেই কিন্তু নদীর উৎস হয়। যেমন দেখো, তোমরা গঙ্গা নদীর উৎস দেখো। গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ নামক তুষার গুহা। তাই তো, তাহলে নদীগুলোর উৎসস্থল হিসেবে হিমবাহ কাজ করে, আবার হিমবাহ মিষ্টি জলের আধার। ভারতের গঙ্গা, যমুনা, সিন্ধু ইত্যাদি নদীগুলো হিমবাহ গলা জলে পুষ্ট। এবং সবথেকে বড় যে সমস্যাটা, সেটা গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। যদি বিশ্ব উষ্ণায়ন বাড়ে, তাহলে কি হবে? সেই বরফ গলতে শুরু করবে, আর যার জন্য সমুদ্র জলের উচ্চতাটা বাড়বে। তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে এই প্রশ্নটা আসে পরীক্ষায়, যে এই মুহূর্তে পৃথিবীর কত শতাংশ অঞ্চল হিমবাহে ঢাকা? এই প্রশ্নটা প্রায় আসে। এই মুহূর্তে পৃথিবীর কত শতাংশ অঞ্চল হিমবাহ ঢাকা? তাহলে এর উত্তরটা হবে 10%। স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার হলো হিমবাহ, যা স্থলভাগের 10% স্থানে অবস্থান করছে। তার মধ্যে এটাকে যদি আমি সম্পূর্ণ ধরি 10%, তার মধ্যে আন্টার্কটিকায় 90%, গ্রিনল্যান্ডে 9%। সব থেকে বেশি বরফ রয়েছে আন্টার্কটিকায়, 90%। দেখো, গ্রিনল্যান্ডে রয়েছে 9%, এবং বাকি উচ্চ পার্বত্য অঞ্চলে রয়েছে হিমবাহ। তাহলে হিমবাহের কিন্তু গুরুত্ব তোমরা বুঝতে পেরেছো, যে মিষ্টি জলের আধার, নদীর উৎসস্থল। হ্যাঁ, এবং বলতে পারো যে অনেক সময় হিমবাহ কিন্তু পর্যটকদের আকর্ষণ করে। কেন আকর্ষণ করে? না, সেখানে এই হিমবাহের যে উপত্যকা, হিমবাহ যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়, যেমন নদীর ক্ষেত্রে উপত্যকা হয়, ঠিক একইভাবে হিমবাহ একটা স্থানের উপর দিয়ে প্রবাহিত হয়। যে উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেটা হচ্ছে হিমবাহ উপত্যকা। সেখানে আবার হ্রদের সৃষ্টি হয়, যা পর্যটকদের আকর্ষণ করে। এবং এই মুহূর্তে পৃথিবীর 10% অঞ্চল রয়েছে হিমবাহ অধ্যুষিত বা হিমবাহের ঢাকা। এবং একটু আগে আমরা জানলাম যে পৃথিবীর দ্রুততম হিমবাহ হচ্ছে জ্যাকবস ভ্যালি, যার গতিবেগ হচ্ছে 46 মিটার প্রতিদিনে। প্রতিদিনে 46 মিটার করে সেটা প্রবাহিত হয়। এবার আমরা হিমবাহের প্রকারভেদ সম্পর্কে জানব। হিমবাহের বিভিন্ন প্রকারভেদ দেখো। হিমবাহ বিজ্ঞানী আলমান অবস্থানের ভিত্তিতে হিমবাহকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। এই প্রশ্নটা কিন্তু প্রায় আসে পরীক্ষায়, যে হিমবাহকে অবস্থানের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেছেন কোন বিজ্ঞানী? তাহলে বিজ্ঞানীটার নাম হচ্ছে আলমান, H.W. আলমান। তিনি অবস্থানের ভিত্তিতে হিমবাহকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন। কি কি? একটা পার্বত্য বা উপত্যকা হিমবাহ, একটা পাদদেশীয় হিমবাহ, আর একটা মহাদেশীয় হিমবাহ। 3টি ভাগে তিনি ভাগ করলেন। চলো ছবিটা আগে দেখে নিই আমরা। দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ কিনা তোমরা? এই ছবিটা দেখতে পাচ্ছ কিনা? দেখো, দেখতে পাচ্ছ তোমরা? বলো। হ্যাঁ স্যার। এখানে দেখো পর্বত, পাহাড় দেখতে পাচ্ছ তোমরা? দেখো এখানে দেখো সমুদ্র। দেখো, একেবারে পার্বত্য অঞ্চলের ঢাল বরাবর যে হিমবাহটা প্রবাহিত হয় সেটা হচ্ছে পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে বা বলতে পারো পর্বতের উপত্যকায় দীর্ঘকাল ধরে স্তূপাকারে তুষার জমে বরফে পরিণত হলে এবং তা অভিকর্ষের টানে নেমে এলে তাকে উপত্যকা হিমবাহ বা পার্বত্য হিমবাহ বলে। কারণ এই অংশে তুষার যখন অভিকর্ষের টানে নিচের দিকে নেমে আসে, এখানকার তুষারপাত, এখানে যে হিমবাহটা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে উপত্যকা হিমবাহ। এবং আমাদের ভারতের সিয়াচেন, ভারতের বৃহত্তম হিমবাহ, এটা কিন্তু উপত্যকা হিমবাহের উদাহরণ।
তাহলে প্রশ্ন আসে যদি তোমাদের পরীক্ষায় যে ভারতের সিয়াচেন কি হিমবাহের উদাহরণ, তাহলে সেটা হবে উপত্যকা হিমবাহের উদাহরণ। এটা ভারতের বৃহত্তম এবং পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ হলো আলাস্কার হুবার্ট। তাহলে তোমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পৃথিবীর দীর্ঘতম বা বলতে পারো পৃথিবীর বৃহত্তম উপত্যকা বা পার্বত্য হিমবাহের উদাহরণ, সেটা হবে আলাস্কার হুবার্ট। তাহলে পার্বত্য বা উপত্যকা হিমবাহ কাকে বলে? না, উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্যে দিয়ে অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হিমবাহকেই বলা হয় উপত্যকা বা পার্বত্য হিমবাহ। মানে এই অংশটা হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এবার এই হিমবাহ পর্বতের ঢাল বরাবর যখন নিচের দিকে নেমে আসে তখন কোথায় সঞ্চিত হয়? না, পর্বতের পাদদেশে সঞ্চিত হয়, এই অংশে এসে সঞ্চিত হয়। মানে এই পার্বত্য হিমবাহ পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নেমে এসে পর্বতের পাদদেশে জমা হয়। এই হিমবাহকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। অর্থাৎ সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহ, এই উপত্যকা বা পার্বত্য উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে সঞ্চিত হয়ে যে হিমবাহের সৃষ্টি করে তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। এবং এই পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোব। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে যে পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে কি বলা হয়? পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোব। এবং পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হলো আলাস্কার মালাস্পিনা। আলাস্কার মালাস্পিনা হলো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। নেক্সট হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এই যে দেখো, যেখানে তোমরা দেখতে পাচ্ছ উপকূলীয় হিমবাহ লেখা, এই অংশটা এটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। তাহলে মহাদেশীয় হিমবাহ কি? না, মহাদেশ বরাবর যে হিমবাহটা বিস্তৃত আছে, যেমন উচ্চ অক্ষাংশে উষ্ণতা কম, তাই সেখানে বরফ জমে আছে, মহাদেশ জুড়ে বরফ জমে আছে। অর্থাৎ উচ্চ অক্ষাংশে মহাদেশ জুড়ে অবস্থানরত সুগভীর বরফ স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। যেমন তোমরা জানো আন্টার্কটিকার বেশিরভাগ স্থান বরফ দ্বারা ঢাকা। কেন? কারণ সেটা উচ্চ অক্ষাংশে অবস্থিত। তাহলে উচ্চ অক্ষাংশে বিশালাকার ও গভীর বরফের স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। যেমন আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড, এই সমস্ত অঞ্চলে যে বরফটা জমে আছে, যে হিমবাহ রয়েছে তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। এবং আন্টার্কটিকার ল্যাম্বার্ট পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। এই প্রশ্নটা প্রায় আসে, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি? এটা হবে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। তাহলে তোমরাই বলো যে মহাদেশীয় হিমবাহ এবং পার্বত্য হিমবাহের মধ্যে কি পার্থক্য দাঁড়ালো? পার্বত্য হিমবাহ আর উপত্যকা হিমবাহ একই। পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে কি কি পার্থক্য হলো বলো? কি কি লিখবে তোমরা পরীক্ষায় এলে? আচ্ছা, আমি বোঝাচ্ছি। পার্বত্য হিমবাহ উচ্চ হ্যাঁ, বলো পার্বত্য দীপশ্রী। অঞ্চল পার্বত্য হিমবাহ উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মানে মধ্য দিয়ে অভিকর্ষের টানে নিচে নেমে আসে। আচ্ছা, আর মহাদেশীয় হিমবাহ একটা মহাদেশ জুড়ে উচ্চ অক্ষাংশে অবস্থিত। গুড। তাহলে প্রথম যে পার্থক্যের বিষয় আমাদের হবে সেটা হচ্ছে অবস্থান, মানে কোথায় পার্বত্য হিমবাহ দেখা যায়। তাহলে সুউচ্চ পার্বত্য অঞ্চলে পার্বত্য হিমবাহ আর উচ্চ অক্ষাংশের মেরু সংলগ্ন অঞ্চলে মহাদেশীয় হিমবাহ থাকে। গভীরতা আমরা যদি দেখি তাহলে কোনটা বেশি গভীর? মহাদেশীয় হিমবাহ গভীর। পার্বত্য হিমবাহের গভীরতা কম, মহাদেশীয় হিমবাহের গভীরতাটা বেশি গভীর হয়। আমরা যদি প্রবাহ দেখি তাহলে পার্বত্য হিমবাহ পর্বতের ঢাল বরাবর উঁচু অংশ থেকে নিচের দিকে বেশি দ্রুত গতিতে নামে, কারণ ঢালটা বেশি। আর মহাদেশীয় হিমবাহের কি হয় না, ধীর গতিতে প্রবাহিত হয় মহাদেশীয় হিমবাহ। আর কি বৈশিষ্ট্য হতে পারে? একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে মহাদেশীয় হিমবাহে নুনাটক দেখা যায়, আর পার্বত্য বা উপত্যকা হিমবাহে বার্কসুন্ড ও ক্রেভাস দেখা যায়। তাহলে নতুন একটা টার্ম আমরা পেলাম, নুনাটক। কাকে নুনাটক বলবো আমরা? তাহলে একটা প্রশ্ন দেখো, নুনাটক কোন হিমবাহে দেখা যায়? পার্বত্য হিমবাহ, পাদদেশীয় হিমবাহ না মহাদেশীয় হিমবাহ?
তাহলে উত্তরটা হচ্ছে মহাদেশীয় হিমবাহে নুনাটক দেখা যায়। তাহলে নুনাটক কি না, মহাদেশীয় হিমবাহের যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে, উচ্চ পর্বত শৃঙ্গগুলি, সেটা যদি বরফমুক্ত থাকে এবং সেখানকার ভূমি অঞ্চল পর্বতের পাদদেশ যদি তুষারাবৃত থাকে, তাহলে এই যে পর্বত শৃঙ্গ যেটা বরফহীন অবস্থায় আছে তাকে বলা হচ্ছে নুনাটক। অর্থাৎ সহজ কথায় মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাটক। অর্থাৎ যে শৃঙ্গ রয়েছে মহাদেশীয় হিমবাহ অঞ্চলে সেটা যদি বরফমুক্ত অবস্থায় থাকে, তাহলে সেই বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাটক। যেমন আন্টার্কটিকাতে রয়েছে মাউন্ট তাকাহি, আন্টার্কটিকার মাউন্ট তাকাহি নুনাটকের উদাহরণ। তাহলে মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলা হয় নুনাটক। এবং এই যে মহাদেশীয় হিমবাহ তোমরা দেখলে ছবিটিতে, মহাদেশীয় হিমবাহ দেখো কোথায় গিয়ে মিশেছে, ছবিটা আবার দেখো একবার স্পষ্টভাবে দেখো মহাদেশীয় হিমবাহ কোথায় গিয়ে মিশেছে। দেখো দেখো মহাদেশীয় হিমবাহ, এই যে মহাদেশীয় হিমবাহ কোথায় গিয়ে মিশেছে, দেখো সমুদ্রে। দেখো মহাদেশীয় হিমবাহ সমুদ্রে এসে মিশেছে, দেখতে পেয়েছো? এই যে সমুদ্র, এই যে মহাদেশীয় হিমবাহ, উপকূলীয় হিমবাহ এখানে সমুদ্রে এসে যুক্ত হয়েছে, দেখতে পেয়েছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এইখান থেকেই কিন্তু হিমশৈলের সৃষ্টি হয়। এই জন্যই আমি তোমাদের দেখালাম যে মহাদেশীয় হিমবাহ যেটা দেখলে তোমরা সমুদ্রে যুক্ত হয়েছে এবং এইখান থেকেই কিন্তু হিমশৈলের সৃষ্টি হয়। হিমশৈল কি, কাকে আমরা হিমশৈল বলবো? আচ্ছা, এর আগে একটা ঘটনা তোমাদের বলি। তোমরা প্রত্যেকে টাইটানিক জাহাজের নাম শুনেছো, তাই না? টাইটানিক জাহাজ কিভাবে ধ্বংস হয়েছিল জানো কেউ? টাইটানিক জাহাজ কিভাবে ধ্বংস হয়েছিল? বরফের স্তূপে ধাক্কা লেগে। হ্যাঁ, ওই বরফের স্তূপটাই হচ্ছে হিমশৈল। হিমশৈলে ধাক্কা খেয়ে টাইটানিক জাহাজ কিন্তু ধ্বংস হয়েছিল। তাহলে হিমশৈলটা আসলে কি? সহজ কথায় মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। অর্থাৎ যে বরফটা সমুদ্রের জলে ভেসে থাকে। গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা সংলগ্ন সমুদ্রে কিন্তু এগুলো বেশি দেখা যায়। মহাদেশীয় হিমবাহ তোমরা দেখলে যে মহাদেশীয় হিমবাহ সমুদ্রের সঙ্গে যুক্ত। তাহলে সমুদ্রে ভাসমান বড় বরফের চাঁই হলো বা বরফের স্তূপ হলো হিমশৈল। তাহলে এটা কিভাবে সৃষ্টি হতে পারে হিমশৈল? না, মহাদেশীয় হিমবাহে দেখলে যে বরফের যে স্তূপটা, মহাদেশীয় হিমবাহের বরফের স্তূপ সমুদ্রের জলে এসে পড়ে, দেখলে তোমরা সমুদ্রের সঙ্গে যুক্ত হয়েছিল। এবং বরফ নিজের ভারে বা জলের ঊর্ধ্বচাপে বা বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের ধাক্কায় হিমবাহের প্রান্তভাগটা ভেঙে যায়। যে হিমবাহটা মহাদেশীয় হিমবাহের যে অংশটা সমুদ্রে এসে যুক্ত ছিল, সেই হিমবাহের প্রান্তভাগটা শেষের দিকটা বরফের নিজের ভারে বা সমুদ্র স্রোতের ধাক্কায় বা জলের ঊর্ধ্বচাপে তার প্রান্তভাগটা ভেঙে যায়। ভেঙে গেলে এই যে বরফটা, যে অংশটা ভেঙে গেল, এই বরফের ওজনটা তরল জলের ওজনের তুলনায় 10% কম হওয়ায় এগুলো ভাসতে থাকে এবং মাত্র 9/1 কিন্তু জলের উপরে থাকে। সেই কারণে কিন্তু দেখতে অসুবিধা হয় জাহাজের, এর জন্যই কিন্তু জাহাজের সঙ্গে এর সংঘর্ষ হয়। মাত্র 9 মধ্যে হিমশৈলের 9 মধ্যে 1 মাত্র জলের উপরে থাকে, বাকি 9/8 জলের মধ্যে ডুবে থাকে। তাই বরফের আয়তন মাত্র 9 মধ্যে 1 জলের উপরে থাকায় বরফের আয়তন সঠিকভাবে নিরূপণ করা যায় না। সেই কারণেই জাহাজের সঙ্গে দুর্ঘটনা হয়। তাহলে মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান গতিশীল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। এবং এই হিমশৈল যখন ভাসতে ভাসতে কোনো উষ্ণ জলের সংস্পর্শে আসবে, এটা যখন কোনো নাতিশীতোষ্ণ সমুদ্রে গিয়ে যাবে বা কোনো উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে আসবে, তখন কি হবে? উষ্ণ সমুদ্র স্রোতের জন্য এর বরফটা গলে যাবে, হিমশৈলের বরফটা গলে যাবে। এবং হিমশৈলের মধ্যে যে নুড়ি, পলি,
কাদা এগুলো ছিল, সেগুলো বরফ যদি গলে যায় তাহলে সেগুলো কী হবে, এবার ধীরে ধীরে সমুদ্রের তলদেশে সঞ্চিত হতে শুরু করবে। এইভাবে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি হয়। যেমন গ্র্যান্ড ব্যাং, এটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। মগ্নচড়া হচ্ছে মাছেদের জন্য খুব উপযুক্ত একটা জায়গা। তো মগ্নচড়া কি না, উষ্ণ সমুদ্র স্রোতের সাথে ভেসে আসা উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে হিমশৈল গলে গেলে হিমশৈলের সঙ্গে আগত পলি, বালি, কাদা ইত্যাদি সমুদ্রে সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি করে।